শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ সিওপিডির কারণ, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সিওপিডির কারণ, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর ফজলে রাব্বি মোহাম্মদ। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। স্যার, প্রথমে একটু জানতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে কমন কি রেসপিরেটরি প্রবলেমস আছে? বাংলাদেশে শ্বাসতন্ত্রের রোগগুলো কিন্তু খুবই কমন, আর এই রোগগুলোকে আমরা জীবাণুঘটিত অথবা জীবাণুঘটিত নয় এরকম দুভাগে ভাগ করে বলতে পারি। জীবাণুঘটিত রোগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দিয়ে হয়, যেমন কিছুদিন আগে হয়ে যাওয়া কোভিড-19 ইনফেকশন। এর সাথে সাথে আমরা কমন কোল্ড বলি, যেমন সারা বছর ধরে ফ্লু ইনফেকশন লেগেই থাকে। রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বাচ্চাদের খুবই কমন। আর আমাদের দেশে তো টিউবারকুলোসিস সারা পৃথিবীর মধ্যেই খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এর বাইরে নিউমোনিয়াও খুব কমন আমাদের দেশে। আর জীবাণুঘটিত নয় এই রোগগুলোর মধ্যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, স্লিপ অ্যাপনিয়া, এই ধরনের বিভিন্ন রকমের রেসপিরেটরি ডিজিজগুলো আমরা বাংলাদেশে পেয়ে থাকি। আচ্ছা স্যার, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে সিওপিডি। এখন স্যার একটু জানতে চাই সিওপিডিটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। সিওপিডি মানে হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি রোগটি হলে আমাদের শ্বাসতন্ত্রের নিয়মিত শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। রোগী শ্বাসকষ্টে ভোগে, সারা বছর ধরে কফকাশি লেগেই থাকে, আর এই রোগটি দিন দিন বাড়তেই থাকে, যা আর কখনোই স্বাভাবিক হয় না। আচ্ছা স্যার, একটু জানতে চাই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর পিছনে কারণটা কি? সিওপিডির মূল কারণটি হলো নিঃশ্বাসের সাথে ধোঁয়া গ্রহণ করা, আর এটার জন্য সিগারেট, বিড়ি, হুক্কা, সিগার যে মাধ্যমেই আমরা ধূমপান করি না কেন অথবা নিঃশ্বাসের সাথে ধোঁয়া সেবন করি না কেন, আমাদের এই রোগটি হতে পারে। আর যে যত বেশি সময় ধরে ধূমপান করবে, যে ব্র্যান্ডের সিগারেটই হোক না কেন, এই সিওপিডি রোগটি হওয়ার প্রবণতা বেড়ে যায়। যেমন কেউ যদি 50 বছর বয়স পর্যন্ত ধূমপান করে থাকে অথচ তখন ধূমপান ছেড়ে দেয়, এমনকি 20 বছর পরে গিয়েও দেখা যায় সেই ব্যক্তি সিওপিডিতে আমাদের কাছে চলে আসেন সিওপিডি নিয়ে। এর কারণটি হলো একবার সিওপিডি রোগটি হয়ে গেলে তারপরে নিজে নিজেই রোগটি খারাপের দিকে যেতে থাকে, এমনকি ধূমপান ছেড়ে দেওয়ার পরেও। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই সিওপিডি যেটা আমরা বলছি আজকে আমাদের আলোচ্য বিষয়, এটা কি স্যার ধূমপান ছাড়া আর কি কোনো অকুপেশনাল হেলথ হ্যাজার্ডের সাথে অ্যাসোসিয়েটেড? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সূত্র মতে দেখা যাচ্ছে যে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশগুলোতে এমনকি ধূমপানের চেয়েও বেশি পরিমাণে সিওপিডি হয় ঘরের ভেতরের বায়ু দূষণের জন্য। এই ঘরের ভেতরের বায়ু দূষণটা হলো রান্নার কাজে ব্যবহারের জন্য আমরা যে কয়লা, লাকড়ি, খড়, এগুলো গোবর, এই জিনিসগুলো ব্যবহার করি, এ থেকে যে বায়ু দূষণ হয়, এ থেকে সিওপিডি হতে পারে। আর এ কারণেই দেখা যায় যে বাংলাদেশের মতো দেশগুলোতে মহিলাদের সিওপিডি বেশি হয় রান্নার চুলার ধোঁয়া থেকে। এছাড়াও আরও অনেক কারণে সিওপিডি হতে পারে, যেমন ছোট বয়সে যদি আমাদের শ্বাসতন্ত্রে বারে বারে ইনফেকশন হয়, যদি আমাদের ডেলিভারিটা সময়ের আগেই হয়, তখন আমরা বেবিকে বলি প্রি ম্যাচিওর বেবি। অনেক সময় কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে, যেমন আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির অভাবে, এটি একটি এনজাইম, এটির অভাবে সিওপিডি রোগটি হতে পারে। তাছাড়া দেখা যায় যে নিম্ন আর্থসামাজিক অবস্থা, অপুষ্টি, এই সমস্যাগুলো যেখানে বেশি সেখানে সিওপিডির প্রাদুর্ভাবও বেশি থাকে। আচ্ছা স্যার, আপনি একটু আগে মেনশন করলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মানে সিওপিডির অবস্থানটা কোথায় এখন? বর্তমানে সিওপিডি সারা পৃথিবীতেই মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। আর দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে যত মানুষ মারা যায়, প্রতি বছর 32 লক্ষেরও বেশি মানুষ মারা যায় সিওপিডি থেকে, যা মোট সংখ্যার শতকরা 5 ভাগেরও বেশি। আর আমাদের দেশে এই সিওপিডি রোগীর সংখ্যা তো দিন দিন বেড়েই যাচ্ছে। বিভিন্ন সূত্র মতে এই রোগীর সংখ্যা বর্তমানে 1 কোটিরও বেশি। এখন একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিওপিডির প্রভাবটা কীরকম ব্যক্তির উপর এবং রাষ্ট্রের উপর? ব্যক্তি ও রাষ্ট্রের উপর সিওপিডির প্রভাব ব্যাপক।
সিওপিডি রোগটিকে সাধারণভাবে আমরা মৃদু, মাঝারি, তীব্র, খুবই তীব্র এরকম 4 শ্রেণীতে ভাগ করি। দেখা যায় যে একজন মৃদু বা মাঝারি মাত্রার সিওপিডি রোগী শুধুমাত্র ভারী পরিশ্রমের কাজ করতে গেলে হাঁপিয়ে যান, কিন্তু যখন সিওপিডি রোগটি তীব্র বা খুবই তীব্র অবস্থায় চলে যায় তখন এমনকি রোগী তার নিজের জামাটি পরতে গেলেও হাঁপিয়ে যান। আর সিওপিডি রোগী দেখা যায় যিনি সিগারেট সেবন করেন হয়তো তিনি পরিবারের মূল উপার্জনক্ষম ব্যক্তি। স্বাভাবিকভাবেই সিওপিডির চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো খুবই দামি এবং এই ওষুধগুলো তাকে সারা জীবন ধরেই নিতে হবে। তখন দেখা যায় এই ফ্যামিলিটার উপর, পরিবারের উপরে অনেক বড় অর্থনৈতিক বোঝা তৈরি হয়ে যায়। একটি স্টাডিতে দেখা গেছে যে 2015 সালে ইউএসএতে সিওপিডির পিছনে সরকারি ব্যয়ের পরিমাণ ছিল $29.5 বিলিয়ন। বাংলাদেশেও এই রোগের পিছনে সরকারিভাবে বেসরকারিভাবে খুবই বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। আচ্ছা, একটু স্যার জানতে চাই সিওপিডি রোগীরা সাধারণত কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আসে? সিওপিডি রোগীদের অবশ্যই শ্বাসকষ্ট থাকবে, সারা বছর ধরে কফ কাশি লেগেই থাকবে। এই শ্বাসকষ্টটা রোগী প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন না, এই জন্য ডায়াগনোসিস হতে, রোগটি ধরা পড়তে অনেক দেরি হয়ে যায়। সাধারণভাবে বুঝতে গেলে একজন রোগীকে ধরতে হবে এভাবে যে সিগারেট খাচ্ছেন অথবা ধোঁয়ার মধ্যে কাজ করছেন এরকম একজন ব্যক্তি তার সমবয়সী একজন ব্যক্তির সাথে একই সমান কাজ করতে গেলে যার সিওপিডি আছে তিনি সহজেই হাঁপিয়ে যাবেন, যেমন সিঁড়ি বেয়ে উঠতে গেলে তিনি সহজেই হাঁপিয়ে যাবেন। এইভাবে বুঝতে হবে যে আমার শ্বাসকষ্ট আছে। আর কাশি শ্বাসকষ্টের বাইরেও যখন দেখা যায় সিওপিডি রোগটি বেড়ে যায় তখন শ্বাসের সাথে বাঁশির মতো আওয়াজ হয়, যাকে আমরা হুইজ বলি। বুকে ব্যথা হয়, ঘন ঘন রোগ জীবাণু সংক্রমণ হয়, রোগটি এমনকি হঠাৎ বেশি খারাপও হয়ে যেতে পারে, যাকে আমরা অ্যাকিউট এক্সাজারবেশন বলি, যখন রোগীকে ডক্টরের কাছে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। আচ্ছা স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমি রকি বলছি ক্যানিগঞ্জ থেকে। জি স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, আমার কাশি অনেকদিন ধরে এবং প্রায় হয় এবং রাতের বেলা বেড়ে যায় কাশিটা। জি, এই অবস্থায় কি আমি কি আসলে ইনহেলার ব্যবহার করতে হবে আমাকে, বা ব্যবহার ঠিক হবে? দর্শক আপনার বয়সটা একটু জানতে চাই। বয়সটা বলবেন। আচ্ছা, আমার বয়স হচ্ছে 41। আপনি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমার ঠান্ডা পানি খেলে শ্বাসকষ্ট বাড়তে পারে কিনা বা খাওয়া ঠিক হবে কিনা। আচ্ছা, আপনার বয়স 41, আপনি কি ধূমপান করেন? জি, আমি স্মোক করি। স্মোক করেন। আপনার দিনে কয়টা সিগারেট লাগে? এখন অন এভারেজ 4-5টা। কত বছর ধরে আপনি ধূমপান করেন? আমি ধূমপান করছি অনেক বছর ধরে। 20 বছর হবে? হ্যাঁ। আপনার কি অ্যালার্জির সমস্যা আছে? আমার অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি হয়। আচ্ছা, তাহলে আপনি আমাকে যতটুকু ইনফরমেশন দিলেন, আপনার বয়সে একজন মানুষ যেই পরিমাণ সিগারেট সেবন করলে সিওপিডি রোগটি হতে পারে সেই পরিমাণ সিগারেট আপনি অলরেডি সেবন করেছেন। সাথে সাথে আপনি বলেছেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জি থেকে যদি কাশি হয় সেটা সাধারণত হয় ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য, তবে অ্যাজমা এবং সিওপিডি দুটো রোগই একসাথে আপনার থাকতে পারে। আর যদি আপনার অ্যাজমা থেকে থাকে, এটার একটি কারণ হচ্ছে কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি মানে হলো যে আপনি ঠান্ডা পানি খেলে কাশি শুরু হবে। যদি সেটা হয় আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না, সরাসরি ফ্রিজের পানিটা খেতে পারবেন না। আর আপনার এই রোগটি অ্যাজমা নাকি সিওপিডি, এটা পার্থক্য করতে গেলে আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্য নিতে হবে এবং অবশ্যই প্রয়োজনে ইনহেলার ব্যবহার করতে হবে। এটিই সঠিক চিকিৎসা। ধন্যবাদ দর্শক আমাদেরকে কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় যাই। আমরা আলোচনা করছিলাম লক্ষণ আর উপসর্গ সম্পর্কে সিওপিডির। লক্ষণ উপসর্গ যা বলছিলাম যে রোগীর অবশ্যই শ্বাসকষ্ট থাকবে, কাশি থাকবে। কাশি সাধারণত সারা বছর ধরে লেগেই থাকে, আর মাঝে মাঝে এই শ্বাসকষ্ট কাশি হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। এই বেড়ে যাওয়ার কারণটা হতে পারে অধিক পরিমাণ ধোঁয়ার মধ্যে বা ধূমপান করার জন্য অথবা কোনো ইনফেকশন হওয়ার জন্য। তখন দেখা যায় যে কফ পেকে যাচ্ছে, হলদে হয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা বলছি অ্যাকিউট এক্সাজারবেশন, যখন আমাদের ডক্টরের শরণাপন্ন হওয়া প্রয়োজন। আচ্ছা স্যার, এখন একটু জানতে চাইবো আপনার কাছে এই সিওপিডি লক্ষণ উপসর্গ তো আমরা জানলাম, এটা ডায়াগনোসিসটা কীরকম হতে পারে?
সিওপিডি ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে একটি পরীক্ষা অবশ্যই করতে হবে, এটাকে বলে স্পাইরোমেট্রি উইথ ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। এটি একমাত্র পরীক্ষা যেটির মাধ্যমে আমরা সিওপিডি রোগটিকে ডায়াগনোসিস করে থাকি। এই টেস্টটি খুব সহজ, একটি পাইপের মধ্যে ফু দিয়ে টেস্টটি করা হয়, লাং ফাংশন আমরা তখন বুঝতে পারি। ফুসফুসের বা শ্বাসনালীর অনেকগুলো রোগ আসলে আমরা এই স্পাইরোমেট্রি পরীক্ষাটির মাধ্যমে ডায়াগনোসিস করে থাকি। তাছাড়া আমরা প্রয়োজনে রোগীকে চেস্ট এক্স-রে, HRCT স্ক্যান অফ চেস্ট, এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করব। সিওপিডি রোগীর যেহেতু ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি, সেই জন্য দরকার হলে আমরা কফ পরীক্ষা করে দেখব। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের মতো একটি দেশে যেখানে সিওপিডির প্রাদুর্ভাব খুবই বেশি, সেখানে অধিক সংখ্যক ডক্টরকে ট্রেনিংয়ের মাধ্যমে স্পাইরোমেট্রি পরীক্ষাটি সারা দেশে করার ব্যবস্থা করতে হবে। একমাত্র সিওপিডি ডায়াগনোসিস শুধু না, এই রোগটি কোন অবস্থায় আছে, প্রাথমিক নাকি তীব্র অবস্থায়, এইটিও পার্থক্য করতে গেলে কিন্তু এই স্পাইরোমেট্রি পরীক্ষাটির প্রয়োজন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই যে সিওপিডি, এটার যে ইন্টেন্সিটি, এটা আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি? সিওপিডির ইন্টেন্সিটি ইভ্যালুয়েট করার জন্য আসলে আমাদের এই স্পাইরোমেট্রি পরীক্ষাটি করতে হয়। তবে প্রাথমিকভাবে সব জায়গায় তো আর স্পাইরোমেট্রির সুযোগ নেই, আমাদের এটি ক্লিনিক্যালি, এর মানে হচ্ছে যে ডক্টর তার স্টেথোস্কোপটা বসিয়েই রোগীর বুকের আওয়াজ শুনে বুঝতে পারে যে সিওপিডি রোগটি আসলে প্রাথমিক অবস্থায় আছে না তীব্র অবস্থায় আছে। সাথে সাথে রোগের লক্ষণগুলো আমাদেরকে রোগের অবস্থা বুঝতে সাহায্য করে। যেমন কিছুক্ষণ আগে বললাম যে কাশির সাথে কফ বেরোচ্ছে কিনা, কফের পরিমাণটা কি বেশি বেরোচ্ছে কিনা, কফটা পেকে যাচ্ছে কিনা, সাথে সাথে হলো শ্বাসের সাথে বুকে বাঁশির মতো আওয়াজ হচ্ছে কিনা, আমরা ডাক্তাররা এটাকে বলি হুইজ হচ্ছে কিনা। এমনকি দেখা যায় যে সিওপিডি রোগীদের বিভিন্ন রকমের জটিলতা দেখা দেয়, সেই জটিলতাগুলো হচ্ছে কিনা, যেমন হলো পায়ে পানি আসছে কিনা। সাথে সাথে দেখা যায় যে রোগীর শ্বাসকষ্টের সাথে সাথে নিঃশ্বাস নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আপনি বললেন যে রংকাই বা উইজের কথা আমাদেরকে বললেন, এইটা স্যার কোন স্টেজে সাধারণত আমরা পাই? প্রাথমিক অবস্থায় কি পাওয়া সম্ভব? সিওপিডি রোগীর প্রাথমিক অবস্থাতে আমরা হুইজ পেতে পারি। বিশেষ করে যে কোনো স্টেজেই সিওপিডি যদি অ্যাটাক করে বা বেশি খারাপ হয়ে যায়, তখন হুইজ হবে, নিঃশ্বাসের সাথে তখন বাঁশির মতো আওয়াজ হবে। কিন্তু মনে রাখতে হবে যে হুইজ কিন্তু শুধু সিওপিডি না, আরও অনেকগুলো শ্বাসতন্ত্রের রোগেও হয়। আচ্ছা, একটু জানতে চাইবো স্যার যে সিওপিডি, এটা মানে আর কি কোনো ডিজিজ আছে যেটার সাথে এটা স্ট্রংলি অ্যাসোসিয়েটেড, অথবা অ্যাজ আ ম্যাটার অফ কজ? সিওপিডি অন্য রোগের সাথে অ্যাসোসিয়েটেড নয়, তবে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাজমার সাথে সিওপিডিকে পার্থক্য করতে পারাটা। কারণ আমাদের দেশে অধিকাংশ সিওপিডি রোগী কিন্তু অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস হচ্ছে এবং অ্যাজমার লাইনে চিকিৎসা পাচ্ছে। সিওপিডি আর অ্যাজমা সম্পূর্ণ ভিন্ন দুইটি রোগ, এবং অ্যাজমার ক্ষেত্রে দেখা যায় যে এই রোগটি হয় বংশগত কারণে, এই রোগটি খুব ছোটোবেলায় হতে পারে। অধিকাংশ অ্যাজমা রোগী আমি বলবো যে 5 বছর বয়স হওয়ার আগেই হয়ে যায়। অ্যাজমা রোগটির কারণ অ্যালার্জির জন্য হয়, কিন্তু সিওপিডি কিন্তু এরকম না। সিওপিডিটি সাধারণত ধরা পড়ে 40 বছর পার হওয়ার পরে, এবং অধিক পরিমাণে সিগারেট খাওয়ার জন্য বা রান্নায় চলার ধোঁয়া থেকে। সাথে সাথে সিওপিডি রোগটি নির্মূলযোগ্য না, এটা একবার হয়ে গেলে নিজে নিজেই খারাপের দিকে যেতে থাকে। অ্যাজমা কিন্তু পুরোপুরি রিভার্স করে, এর মানে হচ্ছে যে আমরা সঠিকভাবে চিকিৎসা করলে অ্যাজমা রোগী কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। অ্যাজমা রোগীকে চিকিৎসা করে আমরা ভালো রাখতে পারি। এখন অ্যাজমা এবং সিওপিডি দুই রোগীরই দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, শ্বাসের সাথে বাঁশির মতো আওয়াজ হয়। দু ধরনের রোগী দেখা যায় যে ইনফেকশন হলে খারাপ হয়ে যায় দ্রুত। তাহলে আমাদেরকে এই জন্য ডক্টরের পরামর্শ নিয়ে জেনে নিতে হবে যে আমার রোগটি কি অ্যাজমা নাকি সিওপিডি। কারণ দুটো রোগের চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন, আমরা ভিন্নভাবে কিন্তু দুটো রোগকে চিকিৎসা করে থাকি। আচ্ছা, এখন স্যার একটু জানতে চাই সিওপিডির ট্রিটমেন্ট প্রোটোকল বা প্যাটার্নটা কীরকম হবে? সিওপিডি রোগটিকে চিকিৎসা করার জন্য সিওপিডির সারা পৃথিবীর পালমোনোলজিস্টরা, রেসপিরেটরি মেডিসিনের ডক্টরদের সর্বোচ্চ অর্গানাইজেশনটা হলো গোল্ড সিওপিডি। গোল্ড সিওপিডি সিওপিডি রোগীদেরকে 3টি গ্রুপে ভাগ করে তারপরে চিকিৎসা দিতে বলে, আর এজন্য 3টি প্যারামিটার ব্যবহার করা হয়। প্রথমত আমাদের প্রত্যেক রোগীকে অবশ্যই স্পাইরোমেট্রি উইথ ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্টটি করে দেখতে হবে যে সিওপিডি রোগটি কোন স্টেজে আছে।
স্টেজ 1, 2, 3, 4 এরকম আমরা ভাগ করে নিতে হয়। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে সিওপিডি রোগীর শ্বাসকষ্টটা কোন স্টেজে আছে। এটা আমরা দুইটা ভাবে করে থাকি, এমএমআরসি স্কোরিং বা ক্যাট স্কোরিংয়ের মাধ্যমে। আর তৃতীয়ত হচ্ছে সিওপিডি রোগীর রোগের তীব্রতা বেড়ে যাওয়ার জন্য কতবার গত 1 বছরে হসপিটালে ভর্তি হতে হয়েছে অথবা ডক্টরের শরণাপন্ন হতে হয়েছে, এই তথ্যটি জানতে হবে। এই 3টি প্যারামিটার ব্যবহার করে আমরা সিওপিডি রোগীদের 3টি গ্রুপে ভাগ করি, এ, বি এবং ই। এই গ্রুপগুলোতে ভাগ করতে পারলেই তবে আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো। সিওপিডি রোগীদের চিকিৎসার জন্য প্রথমেই রোগের কারণটা জেনে নিতে হবে। যেমন রোগের কারণ যদি ধূমপান হয় তাহলে রোগীকে অবশ্যই আমাদের ধূমপান ছাড়ার জন্য বলতে হবে। সিওপিডি রোগের স্টেজিংটা কোন স্টেজে আছে এটা জেনে নিতে হবে, এবং এটি যেহেতু নির্মূলযোগ্য রোগ নয় সেহেতু আমাদের রোগীকে পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে যেতে হবে যেন রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সঠিক চিকিৎসার মাধ্যমে একজন সিওপিডি রোগীর শ্বাসকষ্ট এবং কাশিকে কিন্তু আমরা অনেক কমিয়ে আনতে পারি, যার ফলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আর সিওপিডি রোগের চিকিৎসার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। আর এই ওষুধের মধ্যে সবচেয়ে জরুরি যে ওষুধটা সেটা হলো ইনহেলার। ইনহেলারের মাধ্যমে সিওপিডি রোগীকে সাধারণত আমরা যে ওষুধটি দিয়ে থাকি এর কাজ হলো শ্বাসনালীটাকে প্রসারিত করা। এগুলোকে আমরা ডাক্তাররা বলি ব্রঙ্কোডাইলেটর। এটি মূল চিকিৎসা। বিভিন্ন ধরনের ব্রঙ্কোডাইলেটর আছে শ্বাসনালীকে প্রসারিত করার পাশাপাশি এই ওষুধগুলো সিওপিডি রোগীদের আরেকটা সমস্যা হয় যে শ্বাসনালীতে অনেক বেশি সিক্রেশন হয়। সিক্রেশন মানে হলো কফ তৈরি হওয়ার কারণ, ভিতরে অনেক কফ জমে যায়। তো আমাদের ইনহেলারের মাধ্যমে যদি সরাসরি ওষুধ শ্বাসনালীতে আমরা দিতে পারি এই সিক্রেশন কমে যাবে, শ্বাসনালী প্রসারিত হবে। আর সিওপিডি তো হলো এমন একটি রোগ যেখানে শ্বাসনালীতে স্থায়ী প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়। এই প্রদাহটাকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে সিওপিডি রোগীকে ইনহেলার ব্যবহার করতে হবে। ইনহেলারের মাধ্যমে আমরা এই ব্রঙ্কোডাইলেটর বা শ্বাসনালী প্রসারণ করে এরকম ওষুধের পাশাপাশি আরও কিছু ওষুধও দিয়ে থাকি, যেমন স্টেরয়েড। সাধারণত স্টেরয়েড কিন্তু আমরা সিওপিডিতে দিতে পছন্দ করি না, এটা দেওয়া হয় হলো একদম শেষ অবস্থায়। কিন্তু অ্যাজমা রোগীদের কিন্তু স্টেরয়েড ইনহেলারের মাধ্যমে দিতে হবে একদম প্রথম অবস্থায়। এটি একটি বিরাট বড় পার্থক্য সিওপিডি আর অ্যাজমার চিকিৎসার জন্য। ইনহেলারের পাশাপাশি সিওপিডি রোগীকে আমরা বিভিন্ন ধরনের মুখে খাওয়ার ওষুধও দিয়ে থাকি, যেমন অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন, ডক্সোফাইলিন। এমনকি প্রয়োজনে সিওপিডি রোগীকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার প্রয়োজন হতে পারে। এমনকি আমরা আরও কিছু ধরনের ওষুধ ব্যবহার করে থাকি যেটা শ্বাসনালীর প্রদাহ দূর করার জন্য ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিকের মতোই কিছু ওষুধ। আর এর বাইরে সিওপিডি রোগটি যখন তীব্র আকার ধারণ করে রোগীর, তখন শরীরে অক্সিজেনের অভাব হয়। এই ধরনের রোগীদের কিন্তু দীর্ঘমেয়াদী অক্সিজেন দিয়ে চিকিৎসার প্রয়োজন হয়। আমরা রোগীকে বলি যে বাসায় তখন অক্সিজেনের ব্যবস্থা করার জন্য। আরও বেশি মাত্রায় যখন সিওপিডি রোগটি বেড়ে যায় তখন শরীরে কার্বন ডাইঅক্সাইডও জমে যায়। এই ব্যাপারে আমি বলি যে আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই আর প্রশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই শরীর থেকে। সিওপিডি রোগটি হলে দেখা যায় আমাদের ফুসফুস ঠিকমতো কাজ করে না, যার ফলে রক্তে কার্বন ডাইঅক্সাইড জমতে থাকে। এটি বেশি পরিমাণে জমে গেলে রোগীর স্বাভাবিক আচার আচরণ পর্যন্ত ব্যাহত হয়, রোগী এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারেন। এই ধরনের রোগীদের আমরা বাসায় বাইপেপ বা নন ইনভেসিভ ভেন্টিলেটর মেশিনও ব্যবহারের পরামর্শ দেই। বাংলাদেশে বাইপেপ মেশিন পাওয়া যায়। আর অবশ্যই সিওপিডি রোগীকে ভ্যাকসিন নিতে হবে। বিভিন্ন ধরনের ভ্যাকসিনের পরামর্শ দেওয়া হয়। 3টি ভ্যাকসিন অবশ্যই নিতে হবে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন এবং কোভিড ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো সিওপিডি রোগীকে বাংলাদেশে অবশ্যই নেওয়া প্রয়োজন। স্যার, আমরা আরেকটু ডিটেইলস আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার বাবার কিছুদিন বলতে হ্যাঁ জি, তো আমি জানতে চাচ্ছি মানে আপনার এখানে একজন ডাক্তার আছে সেখানে মানে আমরা পড়াইছিলাম, তো মাঝে মধ্যে মানে ঠিক মানে ঠিক একদম হয় না, তো একটু শ্বাস থাকে, আবার শ্বাসকষ্ট।
দর্শক, আমি আপনার কথা খুব পরিষ্কার বুঝতে পারছি না, আপনার মূল সমস্যাটা যদি পরিষ্কার করে বলতেন। আমি বলছি আমার বাবা 2-3 মাস ধরে শ্বাসকষ্ট হচ্ছে। আপনার বাবার বয়সটা একটু কাইন্ডলি বলবেন। এই ধরুন 70। আচ্ছা, উনি কি ধূমপান করেন? না না, ধূমপান এগুলো করেন না, তবে আগে পান এগুলো কিন্তু এখন আর ওনার শ্বাসকষ্ট কত বছর ধরে হচ্ছে? কারণ 2-3 মাস হচ্ছে। ওনার কি শ্বাসকষ্টের সাথে কাশি আছে? কাশি হচ্ছে, মানে আগে কিছু কাশি হতো, এখন হয়তো কাশি নেই, মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লাগলে মানে কাশি হয়। ওনার শ্বাসকষ্টের সাথে জ্বর আছে, সর্দি হাঁচি আছে? জ্বর আসছে, সর্দি কাশি মানে ধরেন আমাদের যেভাবে সর্দি কাশি হয়, ঠান্ডা লাগে বা আমাদের। ওনার জানা মতে হার্টে কোনো সমস্যা আছে? হ্যাঁ, জানা মাঝে সমস্যা আছে, 2-3 বার অ্যাটাক হয়েছে। তাহলে দর্শক, আপনাকে আমি বলবো যে আমাদের শ্বাসকষ্ট কারো যদি এরকম 3 মাস ধরে হয়ে থাকে, অথচ কাশি সেরকম নেই, জ্বরের হিস্ট্রি নেই, সর্দি হাঁচির সমস্যা নেই, সম্ভবত ওনার রোগটা যেহেতু 2-3 বার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে এটা হার্ট ফেইলিউর থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু কাশি বা শ্বাসকষ্ট দিয়ে সিওপিডি বোঝা যাবে না। আমি বলবো যে ওনাকে একজন ডক্টরেরকে দেখিয়ে, যেহেতু ওনার সিগারেট খাওয়ারও হিস্ট্রি নেই, সম্ভাবনা বেশি এটা সিওপিডি নয়। আপনার উচিত হলো একজন ডক্টরকে দেখিয়ে শ্বাসকষ্টের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা দেওয়া। এটা হার্টের সাথে এই রোগটির সম্পর্ক থাকার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ দর্শক আমাদেরকে কল দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় ব্যাক করি। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আলোচনা করছিলাম। সেখানে স্যার আপনি ভ্যাকসিনেশনের কথা বললেন। একটু জানতে চাই, এখানে কি কোনো অ্যান্টিবায়োটিক যেগুলো প্রেসক্রাইব করা হয়, এটার কি কি ভূমিকা আছে? সিওপিডি রোগটি চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের সরাসরি কোনো ভূমিকা নেই। সুতরাং আমাদের কখনোই অযথা কফ কাশি হলে, শ্বাসকষ্ট হলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া উচিত না। এই অভ্যাসটি পরিত্যাগ করা খুবই জরুরি, কারণ আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট খুবই তীব্র আকার ধারণ করেছে। যেহেতু আমরা চাইলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারি, এটা আমাদেরকে এখন আমি বলবো যে বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিওপিডি এত সিরিয়াস একটা রোগ, কিন্তু আমরা সহজে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে চাই না, দেওয়ার প্রয়োজনও হয় না। তবে যদি সিওপিডি রোগীর ইনফেকশন হয়, শ্বাসতন্ত্রে জীবাণু সংক্রমণ হয় এবং সেটি ব্যাকটেরিয়া দিয়ে হয়, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। সাধারণত সিওপিডি রোগীকে খুব স্বল্প মেয়াদে অ্যান্টিবায়োটিক দিলেই হয়। তবে সিওপিডি রোগীর অন্যান্য জীবাণুর সংক্রমণের মতো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন যদি হয়, নিউমোনিয়া হয়ে যায়, তখন আমরা দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়ার প্রয়োজন হবে। আচ্ছা স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ফৌজিয়া খানম, হ্যাঁ আমি চাঁদপুর থেকে বলছি। জি, চাঁদপুর থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে, আমার 2 বার নিউমোনিয়া হয়েছিল। জি, হওয়ার পরে মানে এখন ইনহেলার ব্যবহার করতেছি, হ্যাঁ, কিন্তু পানি টানি বেশি ধরলে আমার শ্বাসকষ্ট হয়। সিঁড়িটা বাইরে আমি উঠতে পারি না, অনেক কষ্ট হয়। কোন একটা রুমের মধ্যে যদি আটকে থাকি, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছিলাম এটা কি সিওপি নাকি আমার শ্বাসকষ্ট বা অ্যাজমার কারণে এটা হয়। আপনার বয়সটা বলবেন? আমার বয়স হচ্ছে আপনার 53 বছর। 53 বছর। আপনার কি ধোঁয়ায় কাজ করার হিস্ট্রি আছে, অভিজ্ঞতা আছে? আমি না না, ধোঁয়াটা না, আমি তো কি আছে, গ্যাসের চুলায় রান্না করেন? আচ্ছা, আমি যতটুকু আপনার হিস্ট্রি শুনলাম যে আপনার শ্বাসকষ্ট হয় এবং 2 বার নিউমোনিয়া হয়েছে, খুব সম্ভাবনা বেশি আপনার রোগটি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা বাংলায় যাকে আমরা বলি হাঁপানি। এটা সিওপিডি হওয়ার সম্ভাবনা কম। এবং এই রোগ যদি এটা হাঁপানি হয়ে থাকে, আপনার অবশ্যই নিয়মিত ইনহেলার নিতে হবে, প্রতিদিন নিতে হবে। ভালো হয়ে গেলে বন্ধ করে দেয়া যাবে না। তবে অ্যাজমা অথবা সিওপিডি এই কোন রোগটা, এটা নিশ্চিত করার জন্য আপনার স্পাইরোমেট্রি বলে একটা পরীক্ষা আছে, এটা করতে হবে। আর যেহেতু অ্যাজমা রোগীদের ঘন ঘন নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে, আপনি অবশ্যই নিউমোনিয়ার ভ্যাকসিনও নিয়ে নেবেন। তবে আপনি ডক্টর না বললে কখনোই ইনহেলার বন্ধ করবেন না। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। দর্শক, আরেকজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন।
হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ মিরাজ আলী মুক্তার সাথে বলছি। আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা, আমাকে কন্টিন দিতে তো কন্টিন খাইতেছি, কন্টিন খেলে ভালোই লাগে, আবার বন্ধ করলে খারাপ লাগে। আচ্ছা। এটা আমি জানতে চাই। আচ্ছা, তো আপনার বয়স কত? বয়স হলো 59 স্যার। আচ্ছা, আপনি কি ধূমপান করেন বা করতেন? না স্যার, আমি পান বিড়ি সিগারেট খাই না স্যার। কখনোই খেতেন না? আচ্ছা, আপনার এই শ্বাসকষ্টের সমস্যা কত বছর ধরে? এটা আপনার প্রায় 15-20 বছর ধরে স্যার। আচ্ছা, আপনার কি বাবারও ছিল? বাবারও ছিল। আপনার এমনিতে কোনো খাবারে অ্যালার্জি আছে? কিছু খেলে এই সমস্যাটা বেড়ে যায় বা ধুলাবালিতে গেলে? হ্যাঁ স্যার, খাইলে অ্যালার্জি জাতীয় কিছু খাইলে গরুর মাংস খাইলে এগুলি বাইরে যায় স্যার। আচ্ছা, তাহলে আপনার কথা শুনে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় আপনার এই রোগটি ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাজমা রোগীদের জন্য আপনার এই বয়সে আমার পরামর্শ হচ্ছে নিয়মিত একটা ইনহেলার নেওয়া। শুধু কন্টিন খেয়ে অ্যাজমা কন্ট্রোল হয় না, ভালো থাকে না, এটা দিন দিন খারাপ হতে থাকবে। কন্টিন অ্যাজমাতে কাজ করে, কিন্তু সবচেয়ে সঠিক চিকিৎসা হলো একটা ইনহেলার ব্যবহার করা। কারণ ঘন ঘন অ্যাজমা অ্যাটাক হলে অ্যাজমাটা স্থায়ী রোগে পরিণত হয়, তখন এটা সিওপিডির মতো একটা বিপজ্জনক রোগ হতে পারে, তখন আর ইনহেলার কিন্তু ভালো কাজ করবে না। আমার পরামর্শ হচ্ছে আপনি ডক্টর দেখিয়ে সঠিক ইনহেলারটা শুরু করা প্রয়োজন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো দর্শকদের কিছু কথা শুনলাম, এখন একটু জানতে চাই স্যার, সিওপিডির পেশেন্টদের ক্ষেত্রে তো ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, আর সেক্ষেত্রে ফলো আপের মানে স্কেডিউলটা কীরকম হবে বা ইম্পর্টেন্সটা কী? রোগের তীব্রতা ভেদে ডক্টর রোগীকে নির্দিষ্ট সময় পরপর ফলো আপে আসতে বলেন। কারণ হলো রোগটি নির্দিষ্ট সময় পরপর স্টেজ আপ হয় বা স্টেজ ডাউন, রোগটি খারাপ হয়ে যেতে পারে নিজে নিজেই। নির্দিষ্ট সময়ে যদি ডক্টরকে মিস করে রোগী, সঠিক ওষুধ না দেওয়া হয়, অথবা যদি রোগটির অ্যাকিউট অ্যাটাক বা এক্সাজারবেশন হয়, মানে বেশি খারাপ হয়ে যায়, তখন রোগী দ্রুত খারাপের দিকে চলে যায়। এই জন্য ডক্টরের কাছে নিয়মিত ফলো আপ সিওপিডি রোগের জন্য খুবই জরুরি। আচ্ছা স্যার, এইটা সাধারণত কীরকম হয়ে থাকে? সাধারণত আমরা সিওপিডি রোগীকে 4 মাস পর পর ফলো আপে আসতে বলি যদি রোগটি অ্যাডভান্স স্টেজে থাকে। আর প্রাথমিক অবস্থার সিওপিডি রোগীরা বছরে একবার ডক্টরের কাছে আসলেই হবে। আচ্ছা স্যার, আপনি আমাদের বিরতিতে যাবার আগে আলোচনায় ভ্যাকসিনেশনের কথা বলছিলেন। একটু জানতে চাই ভ্যাকসিনেশনের রোলটা সিওপিডি রোগীর ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলে? ভ্যাকসিনেশন সিওপিডির চিকিৎসা নয়। ভ্যাকসিনেশনের জরুরি এই জন্য যে একজন সিওপিডির লাংসটা থাকে দুর্বল, ফুসফুস দুর্বল থাকে। এই কারণে যদি এই সিওপিডি রোগী কোভিড দিয়ে নিউমোনিয়া হয়, অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে নিউমোনিয়া হয়, অথবা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে একটা ব্যাকটেরিয়ার ভ্যাকসিন দিতে বলি আমরা, এটা খুবই কমন, এটা দিয়েই শতকরা 70% নিউমোনিয়া হয়। তো এই জীবাণুগুলো দিয়ে যদি সিওপিডি রোগীর নিউমোনিয়া হয়, তাহলে তার মৃত্যুর ঝুঁকি খুবই বেশি, তার সাফারিংস খুব বেশি হয়, সে খুব বেশি কষ্ট পায় এই রোগগুলোতে, এবং এই রোগীর পিছনে তার পরিবারের সদস্যদের খরচ অনেক বেড়ে যায়। সেজন্য ভ্যাকসিন নিলে আমরা এই রোগগুলো থেকে যেমন সিওপিডি রোগী বেঁচে থাকে, অনেক খরচ থেকেও বেঁচে যায়। আচ্ছা স্যার, আমরা বলছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা, সেটা তো হচ্ছে স্যার কিছুটা বংশগত, জেনেটিক্যালি কানেক্টেড। আর সিওপিডিও কি স্যার জেনেটিক্যালি ফুললি কানেক্টেড? রিসেন্ট গবেষণাগুলোতে দেখা যাচ্ছে সিওপিডিও আসলে জেনেটিক্যালি ডিটারমাইন হয়। অনেকগুলো জিন অলরেডি আবিষ্কার হয়েছে যার সাথে সিওপিডির সম্পর্ক আছে, কিন্তু আমি বলবো যে এখনও এটা খুবই প্রাইম স্টেজে আছে। এই গবেষণাগুলো সিওপিডির সাথে জিনের সম্পর্কগুলো এখনও আমরা খুব বেশি ভালো জানি না। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আলফা-1 অ্যান্টিট্রিপসিন, এটা একটা এনজাইম, এটার অভাবে দেখা যায় সিওপিডি হয়, এবং এই ধরনের সিওপিডিগুলো খুব অল্প বয়সী হয়ে যেতে পারে। কিন্তু এই গবেষণাগুলো যেহেতু এখনও খুব বেশি অগ্রসর হয়নি, আমরা বলবো যে অ্যাজমাটাই মূলত জেনেটিক্যালি ডিটারমাইন করে এরকম একটি রোগ। আচ্ছা, একটু জানতে চাই স্যার, সিওপিডি এটা কি স্যার পুরোপুরিভাবে নির্মূলযোগ্য? সিওপিডি নির্মূলযোগ্য রোগ নয়, এটি শ্বাসতন্ত্রের একটি স্থায়ী রোগ। এটি হয়ে গেলে কখনোই ভালো হয়ে যাবে না। আমাদের যেটি উচিত, এখন আধুনিক যে ইনহেলারগুলো পাওয়া যায়, সঠিক ইনহেলার ব্যবহার করলে দেখা যায়, আগে বলা হতো যে সিওপিডি একটি প্রগ্রেসিভ ডিজিজ, এর মানে হলো ইনহেলার নিলেও এটা খারাপ হবেই, এটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিবেই। কিন্তু এখন আধুনিক ইনহেলারগুলোর কল্যাণে সিওপিডি আর প্রগ্রেসিভ ডিজিজ নয়। এই রোগটাকে আমরা সঠিক
সঠিক সময়ে শনাক্ত করতে পারলে এর প্রগ্রেশনকে হল্ট করতে পারবো, মানে আটকে দিতে পারবো, যেন দ্রুত খারাপের দিকে না যায় অথবা খারাপের দিকে না যায়। তাহলে আমি বলবো যেটা খুবই একটা আশার কথা যে সঠিক সময়ে রোগটা নির্ণয় করে সঠিক চিকিৎসা নেওয়া। আচ্ছা, এক্ষেত্রে স্যার ইনহেলারের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি বললেন। একটু স্যার জানতে চাই সিওপিডির পেশেন্টদের ক্ষেত্রে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সিওপিডি যেহেতু একটি স্থায়ী রোগ, সিওপিডি রোগীর পুনর্বাসন খুবই জরুরি। সিওপিডি রোগীকে প্রথমেই জানতে হবে রোগ বৃদ্ধির লক্ষণগুলো, যেন সাথে সাথে ডক্টরের কাছে আসতে পারে। সাথে সাথে সিওপিডি রোগীর কারণটা আমাদেরকে বের করে নিতে হবে। যদি এটি আমরা সরিয়ে নিতে পারি রোগীর কাছ থেকে, তাহলে রোগীর ইমপ্রুভমেন্টটা ভালো হবে। আর সাথে সাথে সিওপিডি রোগী সাধারণত পুষ্টি শূন্যতায় ভোগে, সুতরাং সিওপিডি রোগীর সঠিক খাদ্য অভ্যাসের পরামর্শও দিতে হবে। সিওপিডি রোগীর কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দেই, যেমন শ্বাসতন্ত্রের কিছু ব্যায়াম আছে, এই জিনিসগুলো শ্বাস প্রশ্বাসকে উন্নত করবে। এটা রিহ্যাবিলিটেশনের অংশ, পুনর্বাসনের অংশ। সাথে সাথে সিওপিডি রোগীকে প্রতিদিনই নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটাচলা করতে হবে, তাহলেও সিওপিডি রোগটি উন্নতি করবে। যেহেতু এটি একটি স্থায়ী রোগ, পুনর্বাসন প্রক্রিয়ায় সিওপিডি রোগীকে আনা আমাদের জন্য জরুরি। আচ্ছা স্যার, একটু জানতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেটা শুরুতে বলছিলেন যে নিম্ন মধ্যম আয়ের দেশে আমাদের, তো এক্ষেত্রে একটা সিওপিডি রোগী একটা ফ্যামিলিতে থাকা, এটা একটা ফ্যামিলির উপর কীভাবে প্রভাব ফেলতে পারে, বা এই ক্ষেত্রে এই রোগটাকে চিকিৎসা করার জন্য ওই পরিবারের কি ভূমিকা পালন করতে পারে? সিওপিডি রোগীদের কিছু সমস্যা আছে, তার মধ্যে একটি হলো অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। সিওপিডি রোগীরা মানসিক সমস্যায় ভোগেন, যেহেতু রোগটি ধীরে ধীরে বাড়তে থাকে, রোগী শ্বাসকষ্ট হয়, সারা বছর ধরে কাশি লেগেই থাকে, সুতরাং ফ্যামিলি থেকে সাপোর্ট খুবই জরুরি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সিওপিডি চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো দামি, নিয়মিত একটা ইনহেলার রোগীকে নিতেই হয়। কিন্তু আমরা এটা বলে থাকি যে যেই কারণে সিওপিডি রোগটি হলো, যে ধূমপান, একজন মানুষ আমরা হিসেব করে দেখেছি যে যে পরিমাণ সিগারেট খেলে বা বিড়ি খেলে সিওপিডি রোগটি হয়, মাসে যে পরিমাণ অর্থ খরচ করলে পরে এই বিড়ি সিগারেটের পেছনে একজন রোগী সিওপিডি রোগে আক্রান্ত হয়, ওই পরিমাণ খরচই কিন্তু সিওপিডি রোগীকে এখন করতে হবে ইনহেলারের পেছনে, এবং সেই পরিমাণ কিন্তু কম নয়। সুতরাং সিওপিডি রোগীর ফ্যামিলির উপর একটি বোঝায় পরিণত হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে যেহেতু সিওপিডি রোগটি হয়ে গেলে আর আমাদের কিছু করার থাকে না, তাকে মানসিকভাবে যেমন আমাদেরকে সাপোর্ট দিতে হবে, সাথে সাথে তাকে আমাদেরকে পরামর্শ দিতে হবে নিয়মিত ব্যায়াম করার জন্য। আচ্ছা স্যার, আমরা দর্শকদের একটা SMS পেয়েছি, সেখানে আমরা জানতে চাচ্ছি যে আমাদের একজন দর্শক যে যদি এই যে আপনি বলেছেন যে সিগারেট স্মোকিং হচ্ছে ওয়ান অফ দ্য মেজর কজ অফ সিওপিডি, এইটা ছাড়ার ক্ষেত্রে আপনি কি বলতে চান? যদি কোনো রোগী যদি মানে ধূমপানটা ত্যাগ করতে চায়, সেক্ষেত্রে কি পরামর্শ দিতে চান? কোনো রোগী যদি ধূমপান ত্যাগ করতে চান, তাহলে অবশ্যই তার নিজে থেকে উইল পাওয়ার, নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করে সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারাটাই সবচেয়ে ভালো। কিন্তু রোগী যদি তাতে ব্যর্থ হন, তখন ডক্টরের পরামর্শ নিতে হবে। আমরা বিভিন্ন ধরনের ওষুধ এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন ভ্যারনিক্লাইন, বিউপ্রোপিয়ন, এরকম কিছু ওষুধ আছে। এর সাথে সাথে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে, যেমন নিকোটিন প্যাচ ব্যবহার করা হয়, নিকোটিন গাম ব্যবহার করা হয়, এগুলো দিয়ে আমরা সাহায্য করে থাকি যেন নিকোটিনের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনা যায়। আচ্ছা, আমরা স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করলাম, সিওপিডি, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম। এখন স্যার আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সবশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের দেশে এখনও সিওপিডি রোগীরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি হিসেবে চিকিৎসা নিয়ে থাকেন বা ধারণা করে থাকেন। সুতরাং বেশি সংখ্যক ডক্টরকে সিওপিডি এবং সিওপিডি রোগটি ডায়াগনোসিসের জন্য যে পরীক্ষা স্পাইরোমেট্রির উপরে প্রশিক্ষণ দিয়ে সিওপিডি রোগটিকে আমাদেরকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে হবে, এবং আর এভাবেই আমরা সিওপিডি রোগটিকে প্রতিরোধ করতে পারবো। আর মনে রাখতে হবে যে সিওপিডি কিন্তু পুরোপুরি একটি প্রতিরোধযোগ্য রোগ। শুধুমাত্র ধূমপানের মতো একটি মন্দ অভ্যাস পরিত্যাগ করতে পারলেই কিন্তু আমরা সিওপিডি থেকে বেঁচে যাব। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। স্যার একটু ছোট করে একটু জানতে চাই স্যার, সিওপিডি যেমন আপনি বললেন স্যার, এর সাথে কি কোনো কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন
এগুলোর কি কোনো অ্যাসোসিয়েশন আছে? সিওপিডি রোগীদের বেশি পরিমাণে লাং ইনফেকশন যেমন ফ্লু, নিউমোনিয়া, লাং ক্যান্সার, হার্টের রোগ, কিডনির রোগ, এমনকি তার অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক রোগ, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এই এতগুলো রোগ সিওপিডির কারণে হতে পারে। আচ্ছা, তার লং টার্ম সাইডে আসলে অ্যাডভার্স ইফেক্ট এবং কোমরবিডিটিজের অ্যাসোসিয়েশন অনেক বেশি। সো একটা সিম্পল ধূমপান ত্যাগ করা আমাদেরকে আসলে অনেক বড় ক্ষতির থেকে বাঁচাতে পারে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি সিওপিডির কারণ, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।